বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনুষ্ঠানের সভাপতি আমাদের সহকর্মী বৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। 2024-25 অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপিএ স্বাক্ষর এবং এপিএ শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, একটি জাতি হিসেবে আত্মপরিচয় দিয়ে গেছেন। আমি শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি, পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে যারা নির্মমভাবে নিহত হয়েছে এবং আমার মা বোনেরা যারা নির্মমভাবে নির্যাতিত হয়েছে, আমি তাদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। 15ই আগস্ট আমাদের জাতীয় জীবন একটা কালো অধ্যায়। সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, তাকে নির্মমভাবে হত্যা করে। একই সাথে হত্যা করে আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে, হত্যা করে আমার 3 ছোট ভাই, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং আমার ছোট্ট ভাইটি মাত্র 10 বছরের। ঘাতকে নির্মম গুলিতে তারা জীবন হারায়। কামাল জামালের নবপরিণীতা বধূ সুলতানা এবং পারভীন তাদেরকে হত্যা করে। আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা এবং পঙ্গু ছিলেন শেখ আবুল হাসেন, তাকেও নির্মমভাবে হত্যা করে। সেই সাথে মুক্তিযোদ্ধা আমার ফুফাতো ভাই শেখ ফজলুল হক মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনিকে হত্যা করে। আব্দুল ওয়াহাব সানিয়া বাদশা কৃষিমন্ত্রী ছিলেন, তাকে তার 10 বছরের ছেলে আর 13 বছর মেয়ে বেবি এবং 4 বছর নাতি সুকান্ত, তার ভ্রাতুষ্পুত্র মুক্তিযোদ্ধা সাংবাদিক শহীদ সান্নাবাগ, ভাগ্নে রিন্টু সহ ওই বাড়িতেও নির্মমভাবে হত্যাকাণ্ড চালায়। আমার বাবা বাংলাদেশের রাষ্ট্রপতি, তার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন ছুটে এসেছিলেন, তাকে হত্যা করে। পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান ঘাতকদের বাধা দিয়েছিল পড়ে যেতে, তাকে হত্যা করে। 15 আগস্ট যাদের আমরা হারিয়েছি, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। 75 সালের 3রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় 4 নেতাকে নির্মমভাবে হত্যা করে। সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী, কামরুজ্জামান, তাদেরকে নির্মমভাবে হত্যা করে। তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে যারা জীবন দিয়েছে তাদেরকে আমি স্মরণ করি। সালে যখন ভাষা আন্দোলন শুরু করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ছাত্র ছিলেন। পাকিস্তানে আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেন, তাই প্রতিবাদ করেছিলেন এবং সেই থেকে বারবার তাকে কারাবরণ করতে হয় এবং তিনি নিজের জীবনটাকে উৎসর্গই করেছিলেন বাংলাদেশের মানুষের জন্য। কারণ এই বাঙালির একটি স্বাধীন জাতি সত্তা নিশ্চিত করা, সেই সাথে সাথে দুঃখী বাঙালির মুখে হাসি ফোটানো এবং তাদের মৌলিক চাহিদাগুলি পূরণ করে একটি উন্নত জীবন দেওয়া, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করা এবং সুন্দর জীবন দেওয়া, এটাই ছিল জাতির পিতার একমাত্র লক্ষ্য। তাই নিজের জীবনকে সম্পূর্ণভাবে তিনি উৎসর্গ করেছিলেন। আর এই বাঙালির কথা বলতেছে, বারবার তাকে কারাবরণ করতে হয়, এমনকি কয়েকবার হত্যারও চেষ্টা করা হয়। বাঙালি জাতিকে স্বাধীনতার চেতনায় তিনি উদ্বুদ্ধ করেছিলেন এবং তারই ডাকে সাড়া দিয়ে দেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করে। মাত্র 3 বছর 7 মাস তিনি হাতে সময় পেয়েছিলেন একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ার।
কোনো রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না, যুদ্ধকালীন একটি বছর কোনো খাদ্য উৎপাদন হয়নি, আর পাকিস্তানি হানাদার বাহিনী গ্রামের পর গ্রাম চালিয়ে পুড়ে সরকার করেছিল। কারেন্সি নোটগুলি পুড়িয়ে দিয়েছিল যখন জানে তারা যে সারেন্ডার করতে হবে, এবং একই সাথে আমাদের মা বোনদের ক্যাম্পে ধরে নিয়ে মাসের পর মাস তাদের উপর পাশবিক অত্যাচার করে। শূন্য হাতে দাঁড়িয়ে ধ্বংসস্তূপের উপর যাত্রা শুরু করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। মাত্র ৩.৫ বছরের মধ্যে সেই যুদ্ধ বিধ্বস্ত দেশ রাস্তাঘাট, পুল, ব্রিজ, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, অফিস, আদালত সবই কিছু বিধ্বস্ত ছিল। সেগুলি মেরামত করা, একটি রাষ্ট্র পরিচালনা এবং সংবিধান প্রণয়ন করে মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করা এবং দেশকে আর্থসামাজিকভাবে উন্নয়নের পথে যে অগ্রযাত্রা শুরু করেছিলেন তার ধারাবাহিকতায় 1975 সালে বাংলাদেশ জাতিসংঘ কর্তৃক স্বল্পোন্নত দেশের মর্যাদা পেয়েছিল। ঠিক যখন বাংলাদেশের মানুষ একটু শান্তির মুখ দেখেছে এবং অগ্রযাত্রা শুরু হয়েছে, একটু স্বস্তি ফিরে এসেছে, ঠিক সেই সময় 15 আগস্ট জাতিপিতাকে হত্যা করে। আর এই হত্যার পর থেকে বাংলাদেশের সকল অগ্রযাত্রা স্থবির হয়ে যায়। বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় তিনি পেয়েছিলেন সেই 72 সালে মাত্র 92-93 মার্কিন ডলার, যেটাকে তিনি 277 মার্কিন ডলারে উন্নীত করেছিলেন। 1975 সালের পর এরপর 1975 থেকে 91 সাল পর্যন্ত এরপর আর কোনো অগ্রযাত্রাই ছিল না, বরং মাথাপিছু আয় হ্রাস পেয়েছিল। প্রবৃদ্ধি 9% পর্যন্ত অর্জন করেছিলেন। আজ পর্যন্ত কোনো সরকারই, এমনকি আমরাও না, এই 9% পর্যন্ত প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়নি। সমগ্র বিশ্বে আন্তর্জাতিক সমস্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সদস্যপদ লাভ করা, বিভিন্ন প্রায় 126টি দেশের স্বীকৃতি আদায় করা এবং দেশকে একটা মর্যাদার দিকে যে নিয়ে গিয়েছিলেন। 75-এর পরে বারবার মিলিটারি ডিক্টেটরদের ক্ষমতা দখল এবং দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যাওয়া, বারবার কু হওয়া, মুক্তিযোদ্ধাদের হত্যা, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে হত্যা, বিভিন্নভাবে যে সমস্ত ঘটনা ঘটেছিল তাতে বাংলাদেশের ভাবমূর্তি সম্পূর্ণভাবে নষ্ট হয়েছিল। এমনকি খাদ্য নিরাপত্তা ছিল না, মানুষের কাছে ভিক্ষা চেয়ে চলতে হতো। অথচ জাতিপিতা বলেছেন ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। যে আদর্শ নিয়ে তিনি দেশটা গড়ে তুলতে চেয়েছেন সেই আদর্শটাই নস্যাৎ হয়ে যায় এবং মুক্তিযুদ্ধের যে ইতিহাস, মানুষের যে মহান ত্যাগের ইতিহাস, সেই ইতিহাসও মুছে ফেলা হয়। যে চেতনা দিয়ে দেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই জয় বাংলা স্লোগান, সেটা নিষিদ্ধ। 7 মার্চের ভাষণ, যে ভাষণ প্রতিটি মুক্তিযোদ্ধাকে প্রতিদিন অনুপ্রেরণা যোগাত, সেটাও নিষিদ্ধ ছিল। এমনকি জাতিপিতার ছবিটাও কখনো দেখানো হতো না। বিকৃত একটা ইতিহাস এদেশের মানুষ জানতে পারে। খুনিদেরকে কোনো বিচার হয়নি, তাদের ইন্ডেমনিটি অর্ডিন্যান্স দিয়ে তাদেরকে বিচার হাত থেকে মুক্তি দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। যুদ্ধ অপরাধী যাদের বিচার হয়েছিল, যে কারাগারে বন্দী ছিল, তাদেরকে মুক্ত করে সামাজিকভাবে প্রতিষ্ঠিত শুধু করা হয়নি, তারা রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত ছিল। প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপদেষ্টা, বিভিন্ন পদে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। প্রতি রাতে ছিল কারফিউ। মানুষের স্বাধীনভাবে চলার অধিকারটুকু পর্যন্ত ছিল না। 75-এ যখন আমার বাবা মা ভাইকে হত্যা করা, আমার ছোট বোনেরা, আমি তখন বিদেশে ছিলাম। এরপর 6টি বছর আমরা দেশে আসতে পারিনি। এমনকি আমার ছোট বোন রেহানা, তার পাসপোর্টটাও তখন যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান তা রিনিউ করতে দেয়নি। বিদেশে রিফিউজি হিসেবে থাকা, নিজেদের আত্মপরিচয়টাও দিতে না পারা,
এর থেকে মানে কষ্টের আর কি হতে পারে। 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে যখন আমার বাবা বন্দী হয়ে যান, এরপর মাকে বন্দী করে, সেটা আমরাও বন্দী ছিলাম। আমাদের কোনো একতলা একটা বাড়ি ধানমন্ডি, এখন 9-26 নম্বর বাসা, তখন একতলা একটি বাড়ি ছিল, সেইখানে আমাদের রেখে দিয়েছিল। সেখানে কোনো ফার্নিচার ছিল না, খাদ্যের কোনো নিরাপত্তা ছিল না, কোনো কিছুই ছিল না, আমাদের কোনো নিরাপত্তাই ছিল না, ওইভাবেই রেখে দিয়েছিল। সেটাও তখন আমরা একভাবে কাটিয়েছি, কিন্তু রিফিউজি হিসেবে থাকাটা এবং স্বজন হারা বেদনা নিয়ে এটা ছিল আরো কষ্টকর। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে, এদেশের মানুষ বঞ্চিত থাকবে, এদেশের মানুষ কখনো তার মৌলিক চাহিদা পূরণ করতে পারে না, এটা হতে পারে না। 81 সালে দেশে ফিরে আসার পর থেকে আমাদের পরিচয় সব থেকে বেশি আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশকে আবার তার স্বগৌরবে ফিরে আনা, বাংলাদেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করা এবং দেশকে একটা মর্যাদার আসনে নিয়ে আসা। মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে যে মর্যাদা আমরা বিশ্বব্যাপী অর্জন করেছিলাম, যা ধূলিসাৎ হয়েছিল 75 15 আগস্ট জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে, আবার সেই মর্যাদাকে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য ছিল। তাই 21 বছর পর যখন সরকার গঠন করার সুযোগ পাই, তখন থেকে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করি। কারণ জাতির পিতা আমাদের যে সংবিধান দিয়েছিলেন, সেই সংবিধানে অনুচ্ছেদ 21-2 আলোকে আমরা সেবামুখী জনপ্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এই কর্ম সম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি আমাদের আওয়ামী লীগ সরকার গ্রহণ করে। কারণ আমরা দেখেছি যে আমরা যদি একেবারে উপরের স্তর থেকে নিচের স্তর পর্যন্ত একটা জবাবদিহিতা এবং কার্য সম্পাদনের কিভাবে অগ্রগতি হবে, কিভাবে বাস্তবায়ন হবে, সে সম্পর্কে ব্যবস্থা না নিই, তাহলে সমস্ত কাজ সঠিকভাবে বাস্তবায়ন হয় না। তাই আমরা দ্বিতীয়বার যখন সরকার আসি, তখন থেকে আমরা এই পদ্ধতিটা নিয়েছি, যা আমরা 14-15 এই অর্থ বছরে চালু করি। আর এই ধারাবাহিকতায় আজকে 2024-25 অর্থ বছর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি 11তম বারের মতো স্বাক্ষর করা হলো। এবং আজকে এখানে আপনারা স্বাক্ষর করলেন, এবং আপনারা আবার প্রত্যেকটা সচিব আপনার নিজস্ব মন্ত্রণালয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিভাগ আছে, বিভিন্ন প্রতিষ্ঠান, সেই সব জায়গাগুলির সাথেও আপনাদের এইভাবেই একটা যোগাযোগ করে চুক্তি সম্পাদন করে প্রত্যেকের উপর যে সমস্ত দায়িত্ব অর্পিত হয়েছে, সে দায়িত্বগুলি যথাযথভাবে পালিত হয় কিনা নিশ্চয়ই সে ব্যাপারে নজর রাখতে হবে, এবং সেটা আপনারা রাখবেন আমি আশা করি। পাশাপাশি আমরা আমাদের বাজেট, যেটা 2009 সালে যখন সরকার গঠন করে 2008-9 বাজেট মাত্র 68,000 কোটি টাকা ছিল, আজকে তো আমরা লাখ টাকার উপরে উঠে গেছি। 7,97,000 কোটি টাকার বাজেট, এই বিশাল বাজেট আমরা দিয়েছি। আমাদের লক্ষ্যটা কি? মানুষের ভাগ্য পরিবর্তন, আর্থসামাজিক উন্নতি সাধন এবং বাংলাদেশকে আজকে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যটা অর্জন করা। 2096 সালে সরকার গঠন করে 5 বছর ছিলাম, সাক্ষরতার হার বাড়িয়েছিলাম, বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছিলাম, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য যে সেগুলি আর পরবর্তীতে থাকেনি। কারণ মাঝখানে আরও 8টা বছর, প্রথমে 21 বছর, এরপরে 8 বছর হারিয়ে যায়। 2008 নির্বাচনে জয়ী হয়ে যখন সরকার আসি, তখন থেকে আমাদের এই প্রচেষ্টাই ছিল, এবং আমরা সেই সাথে সাথে স্বল্প মেয়াদী, আশুকরণীয়, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা নিই, পঞ্চবার্ষিক পরিকল্পনা আমরা প্রণয়ন করি। সেই সাথে সাথে আমরা 2010 থেকে 2021 প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করি। একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে যদি আমরা এগোতে পারি, পরিকল্পিতভাবে যে এগোতে পারি, তাহলে অবশ্যই আমরা আমাদের অভিষ্ট লক্ষ্য অর্জন করতে পারবো। আর
আওয়ামী লীগ একটি দল, আমাদের নিজস্ব অর্থনৈতিক নীতিমালা আছে, এবং আমরা যখন বিরোধী দলে ছিলাম তখন থেকে আমাদের প্রস্তুতি ছিল, সবসময় আমরা দেশের কথা ভাবতাম, চিন্তা করতাম, এবং সেভাবে আমাদের বিভিন্ন সাব কমিটি করে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের করণীয় সেগুলো আমরা সুনির্দিষ্ট করি, এবং তারই ভিত্তিতে আমাদের নির্বাচনী ইশতেহার, এবং যখনই আমরা বাজেট দিই এই নির্বাচনী ইশতেহারের ভিত্তিতেই বাংলাদেশকে ধাপে ধাপে কীভাবে এগিয়ে নিয়ে যাব সেভাবে আমরা প্রণয়ন করি। আর সেই ইশতেহারের ভিত্তিতে আজ আমাদের সমস্ত কর্ম পরিকল্পনা যা বাস্তবায়নের মাধ্যমে আমরা আজকে অনেক দূর এগিয়ে যেতে পেরেছি। কাজে আমাদের লক্ষ্য হচ্ছে আমরা চাচ্ছি যে বাংলাদেশ আরও দ্রুত উন্নতি করুক, আর সেই লক্ষ্য নিয়ে আমরা চাই কিছু কাঠামোগত সংস্কার, এটা প্রতিনিয়ত প্রয়োজন। ডিজিটাল সিস্টেম কখনো ছিল না বাংলাদেশে, 96 সালে কেউই কম্পিউটার ব্যবহার করতো না, তখন কোনো ডিজিটাল সিস্টেমই ছিল না, সমস্ত টেলিফোনও ছিল অ্যানালগ করা। আমরাই এসে প্রথম ডিজিটাল টেলিফোন এবং এই কম্পিউটার ব্যবহারের উপরে গুরুত্ব দেওয়া এবং এই আধুনিক প্রযুক্তির উপরে আমরা কাজ শুরু করি, এবং সেইভাবে আমাদের কর্মসম্পাদন বিভিন্ন উদ্যোগ আমরা নিই। কারণ হচ্ছে আমরা চাই আমাদের কর্মক্ষেত্রে যেন সরকারের সমস্ত যে অর্থ ব্যয় হয় বা যে কার্যক্রম হয় তাতে যেন গতিশীলতা আসে, পাশাপাশি একটা জবাবদিহিতা নিশ্চিত করা এবং দুর্নীতি দমন, এটা সরকারের আমাদের ঘোষণা জিরো টলারেন্স, এবং এটা বাস্তবায়ন করা। আর আমি প্রধানমন্ত্রী না, আমি জাতির জনকের কন্যা, আমি দেশের সেবক, বাংলাদেশের মানুষের সেবক। এই সেবক হিসেবে আমি নিজেকে চিনি, জানি এবং কাজ করি, কারণ এই দেশের মানুষ অনেক কষ্ট করেছে, তাদের সেই কষ্ট লাঘব করাই আমাদের লক্ষ্য, আর সেই লক্ষ্য নিয়েই কিন্তু আজকে আমাদের কাজ। তা আমরা যখন থেকে এই কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন শুরু করেছি আমরা তার ভালো ফল পেতে শুরু করেছি, এবং আজকে যেমন 22-23 অর্থ বছর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে সাফল্যের স্বীকৃতি স্বরূপ সম্মাননা যারা পেয়েছেন 11টি মন্ত্রণালয় এবং বিভাগ, আমি আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই, কারণ আপনাদের কর্মক্ষেত্রে অত্যন্ত সাফল্য দেখাতে পেরেছেন। এবং সার্বিক মূল্যায়নে যিনি প্রথম স্থান অধিকার করেছেন, এটা বিদ্যুৎ মন্ত্রণালয়ের কথা ছিল, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাবো, আমরা পৌঁছাতে পেরেছি। আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই এই মন্ত্রণালয়কে। আমাদের যে 2012 সালে যে শুদ্ধাচার চর্চা এবং দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে সোনার বাংলা গড়ে তোলার যে লক্ষ্য, সে লক্ষ্যটা ছিল সুশাসন প্রতিষ্ঠা করা, আর এই সুশাসন প্রতিষ্ঠা করতে হলে শুদ্ধাচারটা দরকার। কাজে জাতীয় শুদ্ধাচার কৌশল আমরা প্রণয়ন করি এবং তা আমরা বাস্তবায়ন করা শুরু করি। 2015 সাল থেকে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে উত্তম শুদ্ধাচার চর্চাকারীদের শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হচ্ছে, অর্থাৎ স্বচ্ছতার সাথে যারা কাজ করবেন কাজে তারা পুরস্কার পাবেন। আর এই ধারাবাহিকতায় 2023-24 অর্থ বছরে ব্যক্তি পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব হোসেনকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আমি আশা করি যে ভবিষ্যতে আরও অনেকেই এই পুরস্কারের আরও বেশি সংখ্যায় পাবেন, সেটাই আমি আশা করি। তবে এটা করতে হলে আপনার 600 মন্ত্রণালয়ের একেবারে নিচের দিক পর্যন্ত আপনাদের নজরদারি বাড়াতে হবে। আমাদের উপর দিকটা খুব ভালো আছে, নিচের দিকে কিছু সমস্যা হয়, কাজে সেগুলি যাতে না হয় সবার মাঝে সেই চেতনাটা গড়ে তুলতে হবে। আমি জাতির পিতার স্বপ্ন পূরণে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনার কার্যকর ভূমিকা নিশ্চিত করতে আমাদের 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা টেকসই উন্নয়ন অভিষ্ট যেটা লক্ষ্য 2030, বিশেষ করে জাতিসংঘ ঘোষিত SDG, সেগুলি বাস্তবায়ন, প্রেক্ষিত পরিকল্পনা 2041। আমরা যেহেতু 2021 পর্যন্ত আমাদের প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়ন করে আমরা যখন জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছি এবং 2021 সালে আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি, আমাদের 2008 নির্বাচনী ইশতেহারে বলেছিলাম দিন বদলের সনদ,
হয়তো আপনারা শুনলে অবাক হবেন, আমি যখন 2007 সালে গ্রেপ্তার হই তখন আমাকে একটা সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়, একটা বাড়িতে এককভাবে রাখা হয়। তো আমি বসে থাকিনি, আমি সেখানে বসে আমি একটা খাতা কিনি এবং সেখানে আমরা কত সালে দেশের জন্য কি কি কাজ করব সেগুলি লিখতে শুরু করি। এবং আমি যখন 2008 সালে জুন মাসে 2007 সালের জুলাই মাসে গ্রেপ্তার হয়েছিলাম, 8 সালে জুন মাসে আমি মুক্তি পাই। এরপরে নির্বাচনী ইশতেহার, তখন আমাদের যে নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটি করেছিলাম, আমি তাদের কাছে আমার এই লেখাগুলি তখন লিখেছিলাম খুব সংক্ষিপ্ত করে, কারণ ওখানে আমার কোনো স্বাধীনতা ছিল, যে কোনো সময় আমার সমস্ত জিনিসপত্র এসে ঘাটাঘাটি করা হতো, দেখা হতো, সার্চ করা হতো। তো আমাকে এমনভাবে লিখতে হতো যেন এটা কখনো কেউ ওটাকে মানে না নিয়ে যায় বা নষ্ট না করে। অনেকগুলি লেখা লিখে যখন কোর্টে যেতাম তখন সেগুলি আমি দিয়ে দিতাম, স্মাগল করেই দিতে হতো আর কি, এমনি দেওয়ার ছিল না। তো আমি নির্বাচন ইশতেহারে সেই পয়েন্টগুলি দিয়ে বলেছিলাম যে আমি ওখানে বসে লিখেছি, কিন্তু এখন বর্তমান পরিপ্রেক্ষিতে এগুলিকে সংশোধন করে সেটাই আমাদের দিন বদলের সনদ হিসেবে প্রণয়ন করা, এবং সেটা অত্যন্ত সফলতার সাথে আমরা কিন্তু বাস্তবায়ন করেছি। এবং আমরা আমাদের মানে যখন সুবর্ণ জয়ন্তী পালন করি তখনই কিন্তু আমরা যেটা অর্জন করলাম যে বাংলাদেশ সেই স্বল্পোন্নত দেশ থেকে, অর্থাৎ 1975 সালে যে স্বল্পোন্নত দেশ জাতির পিতা রেখে গিয়েছিলেন সেখান থেকে আমরা এক ধাপ উত্তরণ ঘটাতে পেরেছি, উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা অর্জন করেছি এবং জাতিসংঘ সেই স্বীকৃতি আমাদের দিয়েছে, আমরা সেটা অর্জন করতে পেরেছি। তো এই উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের যাত্রা শুরু। কাজে সে জায়গাটায় আমাদের এখন কাজ করার অনেক বেশি সুযোগ। এটা আমাদের জন্য একটা সৌভাগ্য যে আমরা এত অল্প সময়ের মধ্যে আমরা একটা ধাপ উত্তরণ ঘটাতে পেরেছি। আর এটা পেয়েছি আমি মনে করি এই যে আমরা শুদ্ধাচার এবং আমরা যে কর্মসম্পাদন চুক্তি করে আমাদের গৃহীত সমস্ত কর্ম পরিকল্পনা, আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি যথাযথভাবে পালন করার ফলেই কিন্তু এই অর্জনটা সম্ভব হয়েছে। কাজী অতীতে যারা কাজ করে গেছেন, এখনও যারা কাজ করে যাচ্ছেন, আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ এই অর্জনটা আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল। আমাদের এবারে যে বাজেট, নির্বাচনী বাজেট, সে আমাদের নির্বাচন যে ইশতেহার, সে ইশতেহারেও অনুসরণ করে মন্ত্রণালয় এবং বিভাগসমূহ আমাদের যেতে আমরা সমস্ত পরিকল্পনা হাতে নিয়েছি এবং 2021 থেকে 2041 এই প্রেক্ষিত পরিকল্পনাটাও আমরা প্রণয়ন করেছি। কারণ আমাদের হাতে রয়েছে জাতিসংঘ ঘোষিত SDG 2030, আর আমাদের নিজস্ব পরিকল্পনা 2041, যেখানে আমরা ঘোষণা দিয়েছি স্মার্ট বাংলাদেশ করব, বাংলাদেশ আরও কয়েক ধাপ উঠে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ উন্নীত হবে, সেই লক্ষ্য নিয়েই আমাদের কাজ। কাজে আমি মনে করি যে আমাদের APA অন্তর্ভুক্ত পরিকল্পনা যথাযথ বাস্তবায়ন করতে পারলে এবং সুশাসন নিশ্চিত করতে পারলে এবং অর্থনৈতিক বৈষম্যটা দূর করতে পারলে অবশ্যই আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হব। যদিও এটা বাস্তবনা যে এটা সত্যি বাস্তব যে COVID-19 এই অতিমারিটা সারা বিশ্বকে কিন্তু একেবারে স্থবির করে দিয়েছিল, বাংলাদেশেও। পাশাপাশি এই উপরে মরার উপর খাড়া আসলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তারপরে স্যাংশন, কাউন্টার স্যাংশন, যে সমস্ত জিনিস আমাদের আমদানি করতে হয় প্রতি জিনিসের দাম বেড়ে গেল, আমাদের বাজেটের উপরে ব্যাপক চাপ, আমাদের প্রবৃদ্ধি অর্জনের যে লক্ষ্য, যেটা আমরা কোভিডের আগ পর্যন্ত প্রায় 8%-এ পৌঁছে গেছিলাম, সেটাও আমাদের কমে যায়। এটা আমাদের কিছু করার ছিল না, এটা একটা মানে বৈশ্বিক একটা সমস্যা, সারা বিশ্বব্যাপী উন্নত দেশগুলিও এই অবস্থায় পড়ে যায়। তারপরে আমি বলবো যে অনেক উন্নত ধনী দেশগুলি যা পারেনি, বাংলাদেশ তা পেয়েছে। এই COVID-19কে মোকাবেলা করা, টিকাদান এবং মানুষের যে টেস্টিং করা, মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া, এটা অত্যন্ত সফলতার সাথে
বাংলাদেশ করতে পেরেছে। সেজন্য সকলকে, আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের যারা মানে প্রশাসনে আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী, আমাদের সশস্ত্র বাহিনী থেকে শুরু করে সকলে যেমন কাজ করেছে, সেই সাথে আমার দল এবং আমাদের অঙ্গ সহযোগী সংগঠন তারাও প্রত্যেকে মাঠে ছিল, তাদের সকলকে আমরা কাজে লাগিয়েছি, যার ফলে এই সাফল্য আমরা আনতে পেরেছি। যেখানে আপনারা জানেন যে আন্তর্জাতিক পর্যায়ে নিক্কেই কোভিড-19 রিকভারি ইন্ডেক্স এই বিশ্বের 121টি দেশের মধ্যে বাংলাদেশ পঞ্চম এবং দক্ষিণ এশিয়ায় শীর্ষ অবস্থানটা আমরা ধরতে পেরেছি শুধুমাত্র কোভিড মোকাবেলা করে। যার জন্য আমাদের প্রত্যেকটা মন্ত্রণালয় বিভাগ প্রত্যেকে কিন্তু, কারণ তখন খুবই একটা অস্বাভাবিক অবস্থা, ভিডিও কনফারেন্সের মাধ্যমেই কিন্তু আমাদের কার্যক্রম চালিয়েছি। অফিসে যারা আসবে তাদের সংখ্যা আমরা সুনির্দিষ্ট করে দিয়েছিলাম, যাতে কোভিডের থেকে সুরক্ষিত থেকেও আমাদের কার্যক্রম যেন কোনো মতে থেমে না যায়। ব্যবসায়ীদের আমরা বিশেষ প্রণোদনা দিয়েছিলাম এবং এই ভ্যাকসিন কেনা এবং যেভাবে মানুষকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে আমরা যেভাবে কাজ করেছি, যেটা সারা বিশ্বের কাছে একটা দৃষ্টান্ত হয়ে আছে। আমাদের লক্ষ্য যে আমরা আমাদের দেশটাকে আরও উন্নত করব, সেদিকে আমরা চাই যে আমরা যে এখন আবার প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করলাম সেটাকে বাস্তবায়ন করা। আর সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমি মনে করি যে আমাদের যে বার্ষিক কর্মসম্পাদন যে আমরা করব, সেগুলিকে সমস্ত বিষয়গুলি নিয়ে আমাদের যথাযথ পরিকল্পনা নিতে হবে। কারণ এই আমাদের যে এই পরিকল্পনাটা এটা খুবই স্বচ্ছতা নিয়ে আসে এবং ঠিক কার্য সম্পাদনটা কতটুকু কিভাবে আমরা করতে পারছি সেটাও মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা পায় এবং একটা জবাবদিহিতামূলক নিশ্চিত হয়। সেই দিকে লক্ষ্য রেখে আমি মনে করি যে সুশাসন প্রতিষ্ঠায় এটা যুগান্তকারী একটা মানে দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধা, আপনারা জানেন প্রথম দিকে খুবই সমস্যা ছিল, যখন আমরা একটু আর্থিকভাবে সচ্ছল হলাম 2015 সাল থেকে আমরা প্রত্যেকটা সরকারি কর্মচারীর সুযোগ সুবিধা বৃদ্ধি করে দিয়েছি। তার কারণটা হচ্ছে আমি চাই যারা কাজ করবেন তাদের যদি অনবরত নিজের সংসার নিয়ে আর চিন্তা থাকতে হয়, তাহলে আপনার দেশের কাছে মনোনিবেশ করতে পারেন না। সেটা বিবেচনা করেই আপনার জীবনটা যথেষ্ট সুন্দর হয়, সে বাসস্থান থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসা এবং ট্রেনিং, বিদেশে পাঠিয়ে ট্রেনিং, সব দিকেই কিন্তু আমরা ব্যবস্থা নিয়ে রেখেছি। কারণ আমরা দুর্নীতিমুক্ত সমাজ যেমন গড়তে চাই, সেই সাথে সাথে যারা কাজ করে তাদের দক্ষতা এবং যোগ্যতাও যেন হয় অর্জন করতে পারেন, সেদিকেও আমরা দৃষ্টি দিয়েছি। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশের যদি জাতির পিতা আমাদের এই সরকারি অফিসারদের বিদেশে পাঠিয়ে ট্রেনিং করায় আনতে পারেন, তা আমরা এখন পারবো না কেন? যদিও মাঝখানে এটা বন্ধ হয়ে গিয়েছিল, 96 সালে শুরু করেছিলাম, 2001-এ বিএনপি এসে আবার সেটা বন্ধ করে দিয়েছিল, আমরা আবার তা চালু করেছি। আমরা চাই যে আমাদের যেখানেই কোনো অনিয়ম দেখা দেবে আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন। অনেক সময় এখন আমরা দুর্নীতি জিরো টলারেন্স ঘোষণা করেছি। দুর্নীতি ধরতে গেলে আমাদের সরকারের উপর দায় চাপিয়ে দেওয়া হয়, আমি এটা বিশ্বাস করি না। দুর্নীতি খুব কম লোকই করে, কিন্তু তার বদনামটা হয় খুব বেশি। এই কারণেই যাতে যারাই দুর্নীতির সাথে জড়িত থাকবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ওই সরকারে কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না, কিন্তু আমি সমাজটাকে আরও শুদ্ধ করে দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ যাতে সৃষ্টি হয় সেই ব্যবস্থাটাই নিতে চাই এবং সেই পদক্ষেপটাই আজকে আমরা দিয়েছি যে কোনো মতেই এই দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না। আজকে আমাদের মুজিব বর্ষের ঘোষণা ছিল বাংলাদেশে কেউ গৃহহীন ভূমিহীন থাকবে না। 58টা জেলা ইতিমধ্যে ভূমিহীন গৃহহীন মুক্ত হয়েছে, আর বাকি যেটুকু আছে সেটা আমরা করে ফেলতে পারবো ইনশাল্লাহ। এর ফলাফলটা হচ্ছে
প্রত্যেকটা মানুষের একটা যখন বাসস্থান হয়, ওটি তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যায়, সে তার নিজে কাজ করতে পারে, পাশাপাশি তার ভিতরে একটা আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা বোধ আসে এবং তার ভিতরে কাজ করার একটা প্রেরণা জাগে। যাদের আমরা এই যে আশ্রম প্রকল্পের মাধ্যমে আমরা ঘর দিয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া এবং বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছি, আপনারা যদি তাদের সাথে কথা বলে দেখবেন যে কতটা আত্মবিশ্বাস নিয়ে তারা চলে। এবং এই আশ্রম প্রকল্প বাস্তবায়ন প্রথম শুরু করেছিলাম আমি 97 সালে ঘূর্ণিঝড়ের পর। তখন সেনাবাহিনী দ্বারা ব্যারাক হাউস করতাম, প্রথমটা করেছিল নেভি সেন্ট মার্টিন দ্বীপে, সেখান থেকে এটা যাত্রা শুরু। দ্বিতীয়বার যখন এসেছি, এখন 2 কামরা বিশিষ্ট ঘর। আমার সবথেকে ভালো লেগেছে যে আমাদের মাঠ পর্যায়ের যারা দায়িত্বরত প্রশাসন এবং অন্যান্য যারা কর্মরত ছিলেন, প্রত্যেকে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছে। এই যে আমাদের তরুণ মানে অফিসাররা নতুন গেছে, তাদের মনে কাজের যে আগ্রহ, এবং একটা দরিদ্র মানুষকে যার কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না, কোনো ঠিকানা ছিল না, তাকে একটা ঘরে তুলে দেওয়ার পরে তার যে মানে মানসিক অবস্থা, তার যে একটা আমি বলবো আত্মমর্যাদা বোধ সৃষ্টি হয়েছে এবং তার ভিতরে যেটা অনেক দিনের একটা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। সে একদিকে চোখের পানি ফেলেছে, অপরদিকে তার মুখে হাসি। এবং যারা এই ঘরগুলি তৈরি করে এদেরকে আশ্রয় দিয়েছেন, তাদেরও সাথে সাথে ওই অনুভূতি এসেছে যে এর থেকে ভালো একটা কাজ, এর থেকে সব উত্তম কাজ বোধহয় জীবনে আর কিছু হয় না। কাজে সেই সকল অফিসার সহ আমাদের যারা এই কাজের সাথে সম্পৃক্ত ছিলেন, সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। কারণ কোভিড-19 সময় সব থেকে বেশি এই কাজগুলি হয়েছে, যেটা ওই সমস্ত অঞ্চলেও একটা মানে আর্থিক প্রবাহ যেমন সৃষ্টি হয়েছে, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। কারণ একটা ঘর করার সাথে বহু মানুষের কর্মসংস্থান এসে যায়। কাজে এই যে কষ্টটা মানুষ সেটা বুঝতে পারেনি, কিন্তু একটা ঘর বাড়ি পাওয়ার পরে তার জীবনটা পাল্টে গেছে। এর ফলাফল আজকে আমাদের দারিদ্রের হার, যেটা অতি দারিদ্রের হার, যা 25% ছিল, সেটা আমরা 5%, 5.6% নামাতে পেরেছি। আমরা বাকি ঘরগুলি দিয়ে দিলে এখানে বাংলাদেশে আর কোনো অতি দরিদ্র বলে কেউ থাকবে না। এটা আমাদের একটা বড় অর্জন, যেটা অনেকে বিস্মিত হয়ে যায় যে কীভাবে এটা আমরা করলাম, কিন্তু আমরা সেটা যথাযথভাবে করতে পেরেছি। আজকে সারা বিশ্বব্যাপী দ্রব্যমূল্য বেড়েছে, মূল্যস্ফীতি অত্যন্ত বেশি। আমাদের এখানে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি মূল্যস্ফীতি হ্রাস করতে। উৎপাদন আমাদের বেড়েছে, মানুষের খাদ্য চাহিদাও বেড়ে গেছে, খাদ্য গ্রহণও বেড়েছে। কাজে সেই ক্ষেত্রে আমাদের উৎপাদন আরও বাড়ানো দরকার। পাশাপাশি আমাদের দেশের মানুষের চাহিদা অনুযায়ী আমাদের উৎপাদন বৃদ্ধি করে খাদ্য নিরাপত্তা দেওয়া। যেহেতু সারা বিশ্বব্যাপী ইউক্রেন যুদ্ধ, এরপর গাজায় যেভাবে ইসরায়েল কর্তৃক গণহত্যা চালানো হচ্ছে, সেখানে একটা অস্বাভাবিক পরিস্থিতি, এই সব আন্তর্জাতিক পরিস্থিতির ফলেই কিন্তু আমাদের এই দ্রব্যমূল্যটা বৃদ্ধি পাওয়া এবং মূল্যস্ফীতি যা নিয়ন্ত্রণে আনা একটা কষ্টকর হয়ে গেছে। কিন্তু আমাদের সকলকেই এ ব্যাপারে যথাযথ নজর দিতে হবে। ইতিমধ্যে আমরা যে ব্যবস্থা নিয়েছি, খাদ্য বান্ধব কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। প্রায় 50,10,000 পরিবারের মাঝে স্বল্প মূল্যে খাদ্য বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা আমাদের অন্তত বর্ষাকালটা এটা চলমান রাখতে হবে, যাতে করে অল্প খরচে মানুষ তার সংসারটা চালাতে পারে, সেই ব্যবস্থাটা আমরা নিচ্ছি। তাছাড়া আমাদের বিভিন্ন বিভাগ, জেলা, সিটি কর্পোরেশনেও খোলা বাজারে খাদ্য সরবরাহের ব্যবস্থা করা, যে কেউ যেন কোনো রকম মানে চক্রান্ত করে খাদ্যের দাম বাড়াতে না পারে, নজরদারিটা বাড়াতে হবে। পাশাপাশি উৎপাদনটাও বাড়াতে হবে, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। ইতিমধ্যে দেশের সার্বিক উন্নয়নে যথেষ্ট আমাদের অগ্রগতি হয়েছে।
আমাদের সাক্ষরতার হার আমরা যেটা মাত্র 45 ভাগ ছিল এখন 78 ভাগে উন্নীত করতে পেরেছি। আয়ুষ্কাল যেটা মাত্র 59 বছর ছিল এখন আমরা 73 বছরে উন্নীত করতে পেরেছি। আমাদের সাক্ষরতার হার বাড়ানোর সাথে সাথে আমাদের ছেলেমেয়েদের স্কুলে যাওয়া, মাতৃমৃত্যু হার, শিশু মৃত্যু হার আমরা হ্রাস করতে পেরেছি। আমাদের মানুষের যে স্বাভাবিক জীবনের যেটুকু যা প্রয়োজন সেই কাজগুলি আমরা অত্যন্ত দক্ষতার সাথে আমরা করতে পেরেছি। সেখানে আমি মনে করি যে এটা আমাদের আরও এগিয়ে যেতে হবে। দারিদ্র্যের হার 41 থেকে 18.7 ভাগে আমরা কমিয়েছি। আমার লক্ষ্যটা ছিল যে এটা অন্তত 16 ভাগে আমরা 16% নামিয়ে আনবো। কারণ অনেক ধনী দেশ যেমন আমেরিকার দারিদ্র্যের হার হচ্ছে 17 ভাগ। আমার লক্ষ্য ছিল যে এটাকে অন্তত আমরা 16 ভাগে নামাবো। কারণ আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ওই আমেরিকারই পররাষ্ট্রমন্ত্রী কিসিঞ্জার বলেছিল এই বাংলাদেশ স্বাধীন হয়ে কী হবে, এটা বাস্কেট কেস হবে। তো বাস্কেট কেস যে হবে সেটা না, বাস্কেট ভরে মানুষের যে চাহিদা পূরণ করে মানুষকে একটা সুন্দর জীবন আমরা দিতে পারি সেটাই আমরা প্রমাণ করতে চেয়েছি। ইউক্রেন যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন, আবার সেই সাথে এই মানে কোভিড অতিমারি যদি না হতো আমি বিশ্বাস করি আমরা এটা অর্জন করতে পারতাম। এখন ওই মূল্যস্ফীতিটা আমাদের নিয়ন্ত্রণ করা, তার জন্য নজরদারিটা বাড়ানো, খাদ্য উৎপাদন বাড়ানো, কোনো অনাবাদি জমি থাকবে না, সব অনাবাদি জমি চাষের আওতায় নিয়ে আসা, খাদ্য সংরক্ষণ করার ব্যবস্থা সেগুলো আমাদের যথাযথভাবে পদক্ষেপ নিতে হবে এবং করতে হবে, তাহলে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাব। এখন আরেকটা সমস্যা দেখা দেবে, এই যে বন্যা আসবে, আর এবারে বন্যা আসার সম্ভাবনা আরও বেশি। কারণ বিশেষ করে একটা সময় এত প্রচণ্ড খরা ছিল, হিমালয়ের বরফ অত্যন্ত বেশি গলেছে, যে পানিটা চলে গেছে নদীতে এবং সাগরে। এবারে বন্যা যদি সাগরের পানি আরও বেশি উচ্চস্তরে পৌঁছে যায়, বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার একটা সম্ভাবনা আছে। এটা আষাঢ় মাসের শেষ দিন, সামনে শ্রাবণ ভাদ্র। আমাদের যে সাধারণত এই শ্রাবণ ভাদ্র মাসেই কিন্তু বন্যাটা বেশি দেখা দেয়, কারণ প্রথমে উত্তর দিকে আর ভাদ্র মাসে যায় দক্ষিণ দিকে। সেদিকে মাথায় রেখে এখন থেকে আমাদের প্রস্তুতি রাখতে হবে। বিশেষ করে আমাদের অনেক সময় ফসল নষ্ট হয়, কাজে খাদ্য উৎপাদন আমাদের বৃদ্ধির সাথে সাথে খাদ্য সংরক্ষণের ব্যবস্থা করা যেন কারোর কাছে আমাদের হাত পাততে না হয়, সেই দিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। ইতিমধ্যে আমরা নিজস্ব অর্থে পদ্মা সেতু করেছি এবং অনেক মেগা প্রজেক্ট করেছি। আমরা শুধু ঢাকা শহরের মেগা প্রজেক্টের কথা বলি, কিন্তু আমাদের গ্রামগুলি যে বদলে গেছে সেটা বলা হয় না। প্রত্যেকটা গ্রামের আজকে চেহারা পাল্টে গেছে, রাস্তাঘাটের উন্নতি, মানুষের স্বাভাবিক জীবনযাত্রার উন্নতি, জীবন মান উন্নতি হয়েছে। এমনকি গ্রামে গ্রামে এখন মানে শহর গ্রামের যে তফাৎটা সেটাও কিন্তু অনেকটা কমে গেছে। কারণ আমাদের লক্ষ্যই ছিল যে আমার গ্রাম আমার শহর সেভাবে গড়ে তোলা, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা করতে পেরেছি, কিন্তু আমাদের আরও এগিয়ে যেতে হবে। আমরা মনে করি যে আজকে এই সমস্ত কাজের মধ্য দিয়েই আমাদের মানে গতিশীলতা আনা, যেহেতু একটা সময় নষ্ট হয়ে গেছে সেহেতু আমি মনে করি যে আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি যে আমাদের প্রকল্পগুলি, আপনারা যারা সচিবরা আছেন আপনাদের অনুরোধ করব, মন্ত্রীরাও এখানে আছেন, প্রত্যেক মন্ত্রণালয়ে বসে অগ্রাধিকার ভিত্তিতে কোনটা করলে পরে আমার দ্রুত সম্পন্ন হবে এবং যেটা আমার অর্থনীতিতে অবদান রাখতে পারবে সেগুলি, এবং মানুষের সেবাটা নিশ্চিত হবে, সেগুলি বিবেচনা করেই আমাদের এই পরিকল্পনাগুলি বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। যে সমস্ত প্রকল্পগুলি এখনও অসমাপ্ত রয়েছে, দীর্ঘদিন এই অসমাপ্ত পরিকল্পনাগুলি আমরা কিন্তু সামনের দিকে টেনে নেব না, সেগুলি দ্রুত শেষ করতে হবে। কারণ একটা প্রকল্প যদি আমি শেষ করতে পারি তাহলে তার যে ফলাফলটা এটা আমরা সরকার মানে দেশ পাবে, দেশের মানুষ পাবে, পাশাপাশি আমরা নতুন প্রকল্প নিতে পারবো। সেই ক্ষেত্রে বিবেচনা করে যে সমস্ত প্রকল্প এখনও
অসমাপ্ত সেগুলি সম্পন্ন করার ব্যবস্থা নিতে হবে অগ্রাধিকার দিয়ে, এবং সেই সাথে আমাদের নতুন প্রকল্প নিয়ে আরও সামনের দিকে এগোবো, সেইভাবেই আপনাদের কাজ করতে হবে। প্রতি ক্ষেত্রে আমাদের কৃচ্ছ্রতা সাধন করতে হবে, কারণ এটা মাথায় রাখতে হবে যে এখন বৈশ্বিকভাবেই যে অবস্থা মূল্যস্ফীতি বেড়েছে, সেই ক্ষেত্রে আমাদের কৃচ্ছ্রতা সাধন করা ছাড়া কোনো উপায় নেই। কোনো অপচয় যেন কোনো মতে না হয় সেদিকে যেন লক্ষ্য রাখা, দুর্নীতি যেন না হয় সেদিকে নজরদারি বাড়ানো, আর সেই সাথে সাথে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কৃচ্ছ্রতা সাধন করা নিতে হবে, এবং আমাদের আর্থিক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলির মাঝে যে স্বচ্ছতা জবাবদিহিতা সেটা আমাদের নিশ্চিত করবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমরা এই বন্যার কথা একটু বলবো যে জলবায়ু পরিবর্তনের অভিঘাত বাংলাদেশে আমরা কিন্তু দোষী না, অথচ আমাদেরকে কিন্তু আমরা ভুক্তভোগী। আর সেদিকে লক্ষ্য রেখেই আমরা ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান করেছি, আমরা আমাদের বদ্বীপ পরিকল্পনা নিয়েছি, কারণ আমরা যেমন 2041 সাল প্রেক্ষিত পরিকল্পনা, সেই সাথে আমরা 2100 সালের বদ্বীপ পরিকল্পনা নিয়েছি, যেন এই জলবায়ু পরিবর্তনে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত না হয়, মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এই বদ্বীপটাকে আমরা আরও উন্নত সমৃদ্ধ করে যাব, যাতে আমাদের দেশের মানুষ আরও সুন্দরভাবে, বিশেষ করে প্রজন্মের পর প্রজন্ম সুন্দরভাবে বাঁচতে পারে, সেদিকে লক্ষ্য রেখেই আমাদের কাজ করতে হবে। যাক, আমি অনেক কথা বলে ফেললাম। সবসময় আমাদের উচ্চাকাঙ্ক্ষা থাকা উচিত, কারণ বাজেট ব্যাপার অনেকে বলেছে এটা উচ্চাভিলাষী, অবশ্যই উচ্চাভিলাষী। উচ্চাভিলাষ না থাকলে পরে আমরা কিভাবে উন্নত হব আর কিভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব, কিন্তু এটা বাস্তবমুখী। তাদের জবাবে আমি এটুকু বলবো যে এটা উচ্চাভিলাষী কিন্তু এটা বাস্তবমুখী, এবং আমরা তা করতে পারি। এটা আমরা অতীতে প্রমাণ করেছি, ভবিষ্যতে প্রমাণ করব। যদিও এবারে বাজেট আমার উদ্দেশ্য ছিল আরও বেশি বাড়ানো, কারণ 7 লক্ষ থেকে যদি 8 লক্ষে যেতে পারতাম তাহলে আরও খুশি হতাম, কিন্তু বাস্তবতা চিন্তা করেই আমরা 7 লক্ষে থেকেছি। কিন্তু এটা আমাদের কার্যকর করা এবং দেশকে আমরা এগিয়ে নিয়ে যাওয়া। বর্তমানে বাংলাদেশকে বিশ্বের 33তম অর্থনৈতিক দেশ হিসেবে বিবেচনা করা হয়, এবং বাংলাদেশের উন্নয়নকে একটা বিশ্ব হিসেবেই তা দেখে, বলে যেটা কোনো মিরাকেল কিছু না। কিন্তু আমি বলি মিরাকেল না, এটা আমরা পরিকল্পিতভাবে কাজ করছি বলেই এটা সম্ভব হয়েছে। এবং সেই জন্য আপনাদের যারা যার স্ব মন্ত্রণালয়ের দায়িত্বে, আপনারাও সেইভাবে আন্তরিকতার সাথে কাজ করে আমরা সামনের দিকে যেন এগোতে পারি সেদিকেই চেষ্টা করবেন। এর মাঝে প্রাকৃতিক দুর্যোগ আসবে, মনুষ্য সৃষ্ট দুর্যোগ আসবে, অনেক কিছু আসবে। আরেকটা অনুরোধ আমার, সেটা হচ্ছে এই পত্র পত্রিকা কী লেখলো সেটা দেখে নার্ভাস হওয়ারও কিছু নেই, আর সেটা থেকে ঘাবড়াবারও কিছু নেই, বরং সেটা দেখবেন যে এর কোনো সত্যতা আছে কি না। যদি না থাকে ওটাকে সোজা ডাস্টবিনে ফেলে দেবেন, ওটা পড়ারও দরকার নেই। এটা হলো আমার আপনাদের পরামর্শ আপনাদের কাছে। কারণ আমি নিজেও অনেক পত্রিকা আমি পড়ি না। কেন? কারণ দেশটা আমার, আমি এই দেশকে ভালোভাবে চিনি, জানি। সেই ছোটোবেলার থেকেই তো রাজনীতির সাথে জড়িত, আর জন্ম নিয়েছি জাতির পিতার ঘরে। দেশকে ভালোভাবে, এই দেশের কীভাবে ভালো হবে মন্দ হবে সেটা তো আমাদের জানার কথা বেশি, আমাদের থেকে আর কেউ বেশি জানতে পারে না। আর আপনারাও আজকে দেশের পরিচালক, আমরা 5 বছরের জন্য আসি, আপনাদের একটা স্থায়ী সময় নিয়ে আসেন। বিশেষ করে আমাদের সচিববৃন্দকে বলবো, সরকার অফিসারদের বলবো যে আপনারা তো দীর্ঘ সময় নিয়ে আসেন। আমাদের চিন্তাভাবনা দিয়ে আমরা যে পরিকল্পনা নিই সেটা দেশের কথা চিন্তা করি, কারণ আমরা মাটি আর মানুষের সাথে মিশেই এই রাজনীতিতে এসে আমরা এই পর্যন্ত এসেছি। আমরা ওই হঠাৎ করে ক্ষমতা অস্ত্র হাতে দখল করে টেলিভিশনে ঘোষণা দিয়ে ক্ষমতা আসি নাই। কাজে এদেশের মাটির মানুষ প্রতি ইঞ্চি আমার জায়গা আমার চেনা, সেই হিসেবে দেশকে কিভাবে আরও উন্নত করা যায় সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য বাস্তবায়ন করতে হলে ওই কে কী লিখলো আর সেটা দিয়ে ঘাবড়ে যাওয়া আর
সেটা নিয়ে বেশি দুশ্চিন্তা করা আমি মনে করি এটা করা উচিত না। নিজের আত্মবিশ্বাস, নিজের বিবেক বিবেচনা নিয়েই সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন। এই আত্মবিশ্বাস, আত্মমর্যাদাবোধ এবং নিজের বিবেক নিয়ে যদি কাজ করতে পারেন, যে কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। কাজে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাব। কেউ কেউ বলছিল আমাদের প্রবৃদ্ধি 5-এর নিচে থাকবে, কেউ বলছে 5-এর একটু উপরে থাকবে। দেখা যাচ্ছে আমরা 6-এর উপরে উঠে গেছি। যেটুকু উঠেছি তো আর একটু হয়তো সামনে আরও উঠতে পারবো। তো সেভাবে আপনার কাজ করে যাবে। মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষা, খাদ্য নিরাপত্তা, শিশুর মৃত্যু হার, মাতৃমৃত্যু হার, পুষ্টি নিশ্চয়তা, সকল ক্ষেত্রে কিন্তু আমাদের সাফল্য আছে। কিন্তু এটা আমাদের ধরে রাখতে হবে, ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাবে। কারণ বাংলাদেশ এখন দিচ্ছে উন্নয়নের রোল মডেল। আমাদের লক্ষ্য সামনে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। আজকে আমাদের সেই লক্ষ্য নিয়ে চলতে হবে। আমরা সেভাবে প্রস্তুতিও নিচ্ছি। স্মার্ট জনগোষ্ঠী হবে, স্মার্ট গভর্নমেন্ট হবে, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। বাংলাদেশ আর পিছনে ফিরে তাকাবে না। আর আরেকটি কথা বলি, মুক্তিযুদ্ধের চেতনাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। লাখো শহীদ রক্ত দিয়ে গেছে, লাখো মা বোন নির্যাতিতা, তাদের এই অবদান ভুললে চলবে না, এটা মনে রাখতে হবে। কারণ পাকিস্তানি হানাদার বাহিনী আর রাজাকার বাহিনী যেভাবে এদেশের অত্যাচার করেছে, আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে 71 সালে 25শে মার্চ কি ঘটেছিল? সেখানে 300 মেয়েকে হত্যা করেছিল, 40 জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। সেই ক্যাম্পে কি অবস্থায় ছিল? অনেক মেয়ে শাড়ি বা ওড়না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেওয়া হতো না, ওই একটা পেটিকোট পরিয়ে বসিয়ে রাখতো। দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার হতো। তখন যখন তাদেরকে উদ্ধার করা হয়, এমনকি একজন আমাদের মিত্র শক্তি ভারতীয় একজন শিখ সৈন্য তার মাথার পাগড়ি খুলে ওই উদ্ধারকৃত মেয়েকে তার গায়ে পেঁচিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। এটা একটা ঘটনা না, এরকম বহু ঘটনা। আমরা মেয়েরা বসে থাকতো না, তারাও কিন্তু কাজ করত। পিরোজপুরের যে মেয়েটা, তাকে ধরে নিয়ে যায় ক্যাম্পে, রান্না করতো এবং তার উপর পাশবিক অত্যাচার হতো। কিন্তু ওরই ফাঁকে সে ওদের খবর নিয়ে সেই নদী সাঁতরে পার হয়ে রাত্রেবেলা চিতলমারিতে যেয়ে সে মুক্তিযোদ্ধাদের কাছে খবর দিয়ে আসতো। ধরা পড়ার পরে তাকে গাড়িতে, দুটো গাড়ির সঙ্গে তার 2 পা বেঁধে সেই গাড়ি দুদিকে টেনে তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলা হয়। এইসব অত্যাচার, রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকে, এরা দেখেনি, তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। হ্যাঁ, আমাদের গেরিলা যুদ্ধ হয়েছে, এখানে কেউ শান্তি কমিটিতে, কেউ রাজার কমিটিতে ছিল, কিন্তু অনেকে মানুষের ক্ষতি করেনি। কিন্তু যে বাহিনীগুলি তারা তৈরি করেছিল, তাদের হাতে অস্ত্র দিয়েছিল এবং তাদেরকে দিয়ে মানুষের ক্ষতি করতো, অত্যাচার করতো এবং লুটপাট করতো, গণহত্যা চালাতো। তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা নিয়েছি, তাদেরকে বিচার করে তাদের ফাঁসি, অনেকের ফাঁসিও দিয়েছি। তাদের বিচার করে এই যারা তাদের দ্বারা নির্যাতিত, তারা ন্যায় বিচার পেয়েছে। দুর্ভাগ্য যে এখন যখন শুনি সে মেয়েরাও স্লোগান দেয়, এটা কোন দেশে আমরা আছি? এরা কি চেতনায় বিশ্বাস করে? কি শিক্ষা তারা নিল? কি তারা শিখলো? সেটাই আমার এখন প্রশ্ন। যে মুক্তিযুদ্ধ আমাদের গর্বের, জাতিপিতার একটি ডাকে এদেশের মানুষ ঘর বাড়ি পরিবার পরিজন সবকিছু ছেড়ে দিয়ে রণক্ষেত্রে চলে গেছে, জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধ করে বিজয় এনে দিয়েছে। আর এই যারা ওই বাহিনীতে ছিল, তারা এদেশের মানুষের উপরে অত্যাচার করেছে,
সেটা তো আমাদের ভুলে চলবে না। আমাদের সেই শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, তাহলে এদেশ এগিয়ে যাবে। এবং সেটা যে বাস্তবতা, ৭৫-এর পর থেকে যারা ক্ষমতায় ছিল প্রথমে ২১ বছর, তারপর ৯ বছর, দেশকে কি দিতে পেরেছে? কিচ্ছু দিতে পারেনি। কিন্তু আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি এবং আমরা ভুক্তভোগী, যখন ক্ষমতায় এসেছি মাত্র ১৫ বছরের মধ্যে বাংলাদেশ আজকে বদলে যাওয়া বাংলাদেশ, বিশ্বে মর্যাদা আসলে অধিষ্ঠিত বাংলাদেশ, সেই দরটা তো থাকতে হবে। যা এটা অত্যন্ত দুঃখজনক যে আমি আর কথা না বাড়িয়ে এটুকু বলবো যে অনেক সময় নিলাম, অনেক লম্বা বক্তৃতা দিয়ে ফেললাম। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আজকে যারা পুরস্কার পেয়েছে তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। এবং সেই সাথে আসুন দেশটাকে এগিয়ে নিয়ে যাই। এই বাংলাদেশ কারোর কাছে হাত পেতে চলবে না, মাথা নত করে চলবে না। বিশ্ব দরবারে আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি হিসেবে মাথা উঁচু করে চলব, সেই বিশ্বাস নিয়েই আপনারা আপনাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।